নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত অন্তত ৫০, অপহৃত অনেক নারী শিশু। একের পর এক বাড়িতে আগুন ধরিয়েছে হামলাকারীরা। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১২, হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি তেল আবিবের। পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে মার্কিন সামরিক বাহিনীর হামলা, নিহত অন্তত ৩। নিহতরা মাদক পাচারের সঙ্গে জড়িত, দাবি ওয়াশিংটনের। এবং গাজায় বোর্ড অফ পিস এখন বৈশ্বিক আলোচনার কেন্দ্রে। চেয়ারম্যান হিসেবে ট্রাম্পের আজীবন কর্তৃত্বের বিধান ঘিরে তীব্র বিতর্ক। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। নাইজেরিয়ার সশস্ত্র ব্যক্তিদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। এছাড়া অপহরণ করা হয়েছে বেশ কয়েকজন নারী ও শিশুকে। দেশটির উত্তর পূর্বাঞ্চল জামফারা রাজ্যের একটি গ্রামে বৃহস্পতিবার হামলাকারীরা ১৫০টিরও বেশি মোটরসাইকেল নিয়ে হামলা চালায়। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এ সংবাদ নিশ্চিত করেছে প্রাদেশিক এক আইন প্রণেতা। তিনি আরও জানান, অপহৃতের সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মূলত সম্প্রতি উত্তর নাইজেরিয়া জুড়ে ডাকাতদের হামলার ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে প্রাণঘাতী হামলা, মুক্তিপণের জন্য অপহরণ এবং বিভিন্ন জনপদ উচ্ছেদের মতন কর্মকাণ্ড চলছে। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ১২ জন, আহত হয়েছেন আরও অর্ধশত। শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় দেশটির বেকা উপত্যকায় এই হতাহতের ঘটনা ঘটে বলে জানায় আল জাজিরা। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা বালবেক এলাকায় হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। এক বিবৃতিতে তারা বলছে, হিজবুল্লাহ কমান্ড সেন্টারগুলোতে নির্ভুল হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে হিজবুল্লাহর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। তবে এই হামলার বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে অন্তত ৩ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এই হামলা চালানো হয়েছে বলে জানা যায়। আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত এই অভিযানে নিহতরা মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন সামরিক বাহিনীর বরাতে তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা আল জাজিরা। এদিকে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সামরিক কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা মার্কিন সাউদার্ন কমান্ড সাউথকম এই হামলাকে প্রাণঘাতী কাইনেটিক স্ট্রাইক হিসেবে আখ্যা দিয়েছে। তবে এখন পর্যন্ত নিহত ৩ জন মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ প্রকাশিত হয়নি। গাজা পুনর্গঠন ও বিশ্বের শান্তি প্রতিষ্ঠার নতুন নকশা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বোর্ড অফ পিস এখন বৈশ্বিক আলোচনার কেন্দ্রে। $1 বিলিয়ন সদস্য পদ ও চেয়ারম্যান হিসেবে ট্রাম্পের আজীবন কর্তৃত্বের বিধান ঘিরে উঠেছে তীব্র বিতর্ক। একে জাতিসংঘের বিকল্প এক ব্যক্তিকেন্দ্রিক কাঠামো হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে গত ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বোর্ড অফ পিস উদ্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণায় বলা হয়, এটি বিশ্বজুড়ে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবে। তবে ঘোষিত সনদে গাজা শব্দটির উল্লেখ না থাকায় প্রশ্ন উঠেছে এর প্রকৃত উদ্দেশ্য নিয়ে। গত নভেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া একটি প্রস্তাবকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অনেক দেশ ভেবেছিল গাজায় যুদ্ধবিরতি ও পুনর্গঠনে আন্তর্জাতিক কাঠামো তৈরি হবে। তবে 2 মাসের মাথায় নতুন এই পর্ষদের বিস্তৃত বৈশ্বিক ম্যান্ডেট অনেককেই বিস্মিত করেছে। Congratulations, President Trump. Force and the Board of Peace is now an official international organization. সনদ অনুযায়ী ট্রাম্প নিজেই এই পর্ষদের একমাত্র চেয়ারম্যান এবং সর্বময় ক্ষমতার অধিকারী। বিচার, অর্থায়ন, সিদ্ধান্ত গ্রহণ সব ক্ষেত্রেই থাকবে তার চূড়ান্ত নিয়ন্ত্রণ। সদস্য হতে দেশগুলোকে দিতে হবে $1 বিলিয়ন সমপরিমাণ অর্থ। সমালোচকদের মতে এটি এক ধরনের অর্থনির্ভর ক্লাব, যেখানে ধনী দেশগুলোর প্রাধান্য নিশ্চিত হবে। পরিকল্পনায় রয়েছে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, যা একজন মার্কিন মেজর জেনারেলের অধীনে পরিচালিত হবে। জাতিসংঘের প্রচলিত শান্তিরক্ষা মিশনের বিপরীতে এ বাহিনী কাজ করবে মিত্রভিত্তিক কাঠামোয়।
The President of the Republic of Kosovo and the ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও কানাডার মতো ঘনিষ্ঠ মিত্ররা ইতোমধ্যে নিরাপদ দূরত্ব বজায় রেখেছে। যদিও 50 দেশের আমন্ত্রণে 35টি দেশ আগ্রহ দেখিয়েছে এবং 26টি দেশ প্রতিষ্ঠাতা সদস্য হয়েছে। এদিকে ট্রাম্পের মিত্র ও ব্যবসায়িক ব্যক্তিত্বদের সম্পৃক্ততা নিয়ে উঠেছে স্বার্থের সংঘাতের অভিযোগ। ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও আন্তর্জাতিক আইনি ভিত্তি ছাড়া এই উদ্যোগ বহুপাক্ষিক ব্যবস্থাকে দুর্বল করতে পারে বলে মনে করছেন সমালোচকেরা। আরাফাত ইয়াসার, RTV। বিশ্বব্যাপী নতুন 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউস থেকে দেয়া এক বক্তব্যে এ ঘোষণা দেওয়া হয়। জানা যায়, সুপ্রিম কোর্টে বাতিল হওয়া শুল্কগুলোর বিকল্প হিসেবে এটি কার্যকর করার নির্দেশ দেন তিনি। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি নিউজ। এর আগে দেশটির সুপ্রিম কোর্ট 6-3 ভোটে রায় দিয়ে ট্রাম্প প্রশাসনের ঘোষিত অধিকাংশ বৈশ্বিক শুল্ককে অসাংবিধানিক ঘোষণা করে। আদালত বলেন, প্রেসিডেন্ট তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। তবে অনেকে এই রায় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বিভিন্ন অঙ্গরাজ্যের বড় বিজয় হিসেবে দেখছে। উত্তর কোরিয়ায় চলছে কংগ্রেস বা ওয়ার্কার্স পার্টির মহাসম্মেলন, যাতে অংশ নিয়েছে 5000-এরও বেশি সদস্য। 5 বছরে কিমের শাসনামলে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, প্রতিরক্ষা এবং কূটনীতির মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এই সম্মেলনে, যেখানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে বলে প্রশংসা করেছে ক্ষমতাসীন দল। এর আগে প্রথম দিনে সামরিক শক্তি প্রদর্শন করে উত্তর কোরিয়া, যেখানে প্রদর্শন করা হয় পারমাণবিক ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক 50টি রকেট লঞ্চার। বিস্তারিত আব্দুল মালেকের প্রতিবেদনে। এবারে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারমাণবিক সক্ষমতা সম্পন্ন রকেট লঞ্চার উন্মোচন করেছেন। সম্প্রতি ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির গুরুত্বপূর্ণ কংগ্রেস অনুষ্ঠানের আগে 600 মিলিমিটার KN-25 রকেট উন্মোচন করেছেন। কিম লঞ্চারগুলোকে চমৎকার এবং আকর্ষণীয় অস্ত্র বলে প্রশংসা করেন। তিনি জানান, যখন এই অস্ত্র ব্যবহার করা হবে তখন প্রকৃতপক্ষে কোনো শক্তিই সুরক্ষার আশা করতে পারবে না। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফের একজন মুখপাত্র জানান, যদি এটি কৌশলগত পারমাণবিক ওয়ারহেড দিয়ে সজ্জিত হয়, তবে একটি ব্যাটারি থেকে ছোড়া 4 থেকে 5টি রকেট একটি বিমান ঘাঁটি ধ্বংস করতে সক্ষম হবে। রকেটগুলো থেকে যেমন সাধারণ শক্তিশালী বিস্ফোরক ছোড়া যায়, আবার প্রয়োজনে পারমাণবিক অস্ত্রও ছোড়া যায়, যার পাল্লা প্রায় 400 কিলোমিটার। ফলে পুরো দক্ষিণ কোরিয়া ও সেখানে থাকা মার্কিন বিমান ঘাঁটিগুলোতে পারমাণবিক হামলা চালাতে পারবে উত্তর কোরিয়া। এদিকে দেশটিতে ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস চলমান রয়েছে, যা উত্তর কোরিয়ার এক বৃহৎ মহাসম্মেলন। এতে যোগ দিয়েছেন প্রায় 5000 রাজনীতিবিদ ও বিশিষ্ট নেতারা। সমাবেশ থেকে গত 5 বছরের আলোচনা এবং আগামী 5 বছর উত্তর কোরিয়ার পররাষ্ট্রনীতি, যুদ্ধ পরিকল্পনা এবং পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নির্ধারণ করা হবে বলে আশা করা হচ্ছে। আব্দুল মালেক, RTV। মানুষের মতো দেখতে হিউম্যানয়েড রোবট হাতে অ্যাসল্ট রাইফেল নিয়ে ঘুরছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, চীন সামরিক বাহিনীতে রোবট সৈন্যদের প্রশিক্ষণ শুরু করেছে। তবে যাচাইয়ে উঠে এসেছে ভিন্ন তথ্য। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে তৈরি হয়েছে তুমুল আলোচনা। সেখানে মানুষের মতো দেখতে একটি হিউম্যানয়েড রোবটকে অস্ত্র হাতে দেখা যায়, যা অনেকের মধ্যেই ভবিষ্যৎ যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। ভাইরাল পোস্টে দাবি করা হয়, চীন আনুষ্ঠানিকভাবে সামরিক পরিষেবার জন্য রোবটদের প্রশিক্ষণ দিচ্ছে। ইউনিট্রি নামক রোবটের গুলি চালানোর দৃশ্য দেখিয়ে বলা হয়, খুব শিগগিরই যুদ্ধক্ষেত্রে মানুষের প্রয়োজন নাও হতে পারে। তবে প্রযুক্তি বিশ্লেষণে উঠে এসেছে ভিন্ন চিত্র। এলন মাস্কের মালিকানাধীন AI গ্রোকের বিশ্লেষণ বলছে, ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। 2026 সালে চীনের সামরিক লাইভ ফায়ার পরীক্ষায় এমন হিউম্যানয়েড ব্যবহারের কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। চীন অবশ্য সীমান্ত এলাকায় অসামরিক কাজে হিউম্যানয়েড রোবট পরীক্ষার কথা জানিয়েছে। শেনজেন ভিত্তিক ইউবিটেক রোবোটিক্স ওয়াকার S2 নামক একটি রোবট উন্মোচন করেছে, যা নিজেই নিজের ব্যাটারি পরিবর্তন করতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে, রোবোটিক্সে বড় বিনিয়োগ করলেও এখনও সামরিক ব্যবহারে হিউম্যানয়েড রোবটের বাস্তব প্রয়োগের প্রমাণ নেই।
ফলে ভাইরাল ভিডিওটি নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। আরাফাত ইয়াসার, RTV। প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য নতুন মোবাইল ফোনের চাহিদা। আর সেই চাহিদার কথা মাথায় রেখে ব্যবসার পরিধি বাড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। তবে ভিসা জটিলতার কারণে নতুন কর্মী নিয়োগ করতে না পারায় চাহিদা থাকা সত্ত্বেও বাড়াতে পারছেন না নতুন শাখা। তাই নতুন সরকারের কাছে ভিসা সমস্যা দ্রুত ও কার্যকরী সমাধানের দাবি জানিয়েছেন তারা। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি SM সাফায়েতের রিপোর্ট। প্রযুক্তি নির্ভর এই সময়ে নতুন স্মার্টফোনের পাশাপাশি মানসম্মত ব্যবহৃত মোবাইল ফোনের চাহিদাও দ্রুত বাড়ছে। সেই চাহিদা পূরণে গ্রাহকদের আস্থা অর্জন করে এগিয়ে চলেছে নূর আল জামান নামের এই ইলেকট্রনিক্স ব্যবসায়িক প্রতিষ্ঠান। নতুন শাখা চালুর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে আরো বেশি গ্রাহকের কাছে মানসম্মত ফোন পৌঁছে দেওয়ার লক্ষ্য প্রতিষ্ঠানটির। মানে পুরো পৃথিবী চলতেছে কি ইলেকট্রনিক্স আইটেমের উপরে। দুনিয়া এখন কি পুরোটা ডিজিটাল, যত আপডেট হইতেছে তত মানুষের কি কাজের ক্ষেত্রে ইলেকট্রনিক্সের কি অনেকটা চাহিদা। অ্যাকচুয়ালি বর্তমানে তথ্য প্রযুক্তির বিশ্ব, দিন দিন বাড়তেছে তথ্য প্রযুক্তির চাহিদা। আমরা চাই আরো নতুন নতুন তথ্য, নতুন নতুন ডিভাইস দেওয়ার জন্য, চাহিদা অনুযায়ী স্বল্প প্রাইসের মাধ্যমে ভালো ডিভাইসটা দেওয়ার জন্য। দুবাই ও শারজার পর এবার আবুধাবির মুসাফা 37 নম্বরে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটির চতুর্থ শাখা। ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন আবুধাবির পুলিশ কর্মকর্তা শেখ খালেদ আল হামাদি এবং প্রতিষ্ঠানের কর্ণধার সুলতান নূর। উপস্থিত ছিলেন MD নূর উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, আবু তৈয়ব, রুবেল আহমেদ সহ অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল প্রবাসী ও ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার পেয়ে সন্তুষ্টির কথা জানান অনেকে। আমরা দুবাই যাওয়া অনেক দূরে, কিন্তু বাট আমরা আবুধাবি থাকি। এখন আমাদের জন্য একদম ভালো হয়েছে, যে কোনো টাইম যে কোনো মোবাইল নিতে পারবো, অ্যাক্সেসরিজ বলে সবকিছু নিতে পারবো আমরা। আমি আন্তরিকভাবে সবাইকে আন্তরিকভাবে মনের থেকে দোয়া করছি এবং আপনাদেরকে শুভেচ্ছা। আপনাদের যেন এই টান জিনিসটা যেন বাংলাদেশের প্রতি সবার যেন থাকে। তবে ব্যবসায়িক সম্প্রসারণের এ যাত্রায় বড় চ্যালেঞ্জ জনবল সংকট। ভিসা জটিলতার কারণে নতুন কর্মী নিয়োগ দিতে পারছেন না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্ণধার সুলতান নূর। প্রকৃত ব্যবসায়ী হয়েও বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগ, অভ্যন্তরীণ মালিকানা পরিবর্তন বা ট্রান্সফার ভিসা খোলা না থাকায় বৈধ কর্মী সংকটে পড়তে হচ্ছে ক্ষতির মুখে। নতুন সরকারের কাছে দ্রুতই কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমস্যা সমাধানের দাবি তাদের। 7টা ব্রাঞ্চ চালু করার প্ল্যান আছে। এখন মাত্র আমাদের 4টা ব্রাঞ্চ চালু আছে। বাট আমাদের সবচাইতে কঠিন এবং জটিল বিষয় যেটা হয়ে দাঁড়িয়েছে ওইটা হচ্ছে কর্মী। যে আমাদের শপের যে কর্মীগুলা, এই কর্মী ধরেন আমাদের একটা শপে 10 থেকে 15 জন কর্মী লাগবে, ওইখানে আমাদের আছে যে মাত্র 5-6 জন, তাহলে আমাদের কর্মী সংকট। আমরা আবুধাবিতে ব্রাঞ্চটা ওপেন করছি প্রবাসী ভাইদের জন্য। দুবাই ব্রাঞ্চে যে অফারটা থাকে, শারজা ব্রাঞ্চে যে অফারটা থাকে, ইনশাল্লাহ আবুধাবিতেও ওই অফারটা থাকবে। তবুও গ্রাহক আস্থা ও মানসম্মত সেবার ভিত্তিতে এগিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টরা বলছেন, ভিসা প্রক্রিয়া সহজ হলে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণ আরও গতি পাবে। আর এতে প্রবাসী ক্রেতাদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। SM সাফায়েত, RTV, সংযুক্ত আরব আমিরাত। আর এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।